আজ শুরু হচ্ছে নবম সংসদের শেষ অধিবেশন। যোগ দিচ্ছে বিরোধী দল। তত্ত্বাবধায়ক প্রস্তাব মানবে না বিএনপি, জানালেন ফারুক। সংবিধানের বাইরে কিছু হবে না বললেন উপাধ্যক্ষ শহীদ। সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্ট ইউরোপিয়ান ইউনিয়ন। রাজনৈতিক বিষয় নয়, নির্বাচনে ফেরারের ভূমিকায় থাকবে কমিশন, জানালেন সিএসি। বিডিআর বিদ্রোহে বিরোধী দলীয় নেত্রী সরাসরি জড়িত ছিলেন, অভিযোগ প্রধানমন্ত্রীর। প্রার্থী দেখে নয়, নৌকা প্রতীকে জেতাতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। মুক্তিযুদ্ধ চলাকালে জয়পুরহাটে হানাদার ও তাদের দোসরদের দিক নির্দেশক হিসেবে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আলীম। 15 সেপ্টেম্বর আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য। আসসালামু আলাইকুম, নাদিয়া আলম আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নবম জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হচ্ছে আজ। অধিবেশনে যোগ দেবে বিরোধী দল। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বিল আনবে না বলে বিএনপি জানালেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সরকারকে এই বিল আনতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আর সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ বলেছেন, বিরোধী দল যত দাবি করুক না কেন, সংবিধানের বাইরে কোনো কিছু হবে না। বিস্তারিত ইউসুফ আলী রিপোর্টে। বৃহস্পতিবার বসছে নবম জাতীয় সংসদের 19তম অধিবেশন। বর্তমান সরকারের মেয়াদে এটাই শেষ অধিবেশন হলেও এই অধিবেশনে যোগ দিতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। এমনটাই জানালেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তবে যোগ দেওয়ার ব্যাপারে আমাদের অনীহা নাই, আমরা যোগ দিতে চাই। অধিবেশন শেষে সংসদ ভেঙে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ বলেন, কার্যনির্বাহী কমিটির সভায় তা সিদ্ধান্ত হবে। তথ্য আমার হাতে পৌঁছায় নাই, যেহেতু নোটিশ দেওয়ার একটা নিয়ম আছে কার্যপ্রণালীর ভিত্তিতে। সংসদে যোগ দিলেও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রস্তাব আনা হবে না বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি বলেন, যেহেতু সংসদে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই তাদেরকেই এই প্রস্তাব আনতে হবে। প্রস্তাব বলতে আমাদের কিছুই নাই, যেহেতু এটা সেটেলড ইস্যু। এই তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক ছিল, তারাই পরিবর্তন করেছে। তো নতুন করে আমরা তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দিলেও তো সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমরা সংখ্যায় কম। কিন্তু আপনারা যে দাবি করে আসছেন, যে তাহলে তো জনগণকে সাথে নিয়ে আন্দোলন, আমরা সরকারকে বাধ্য করব তার অধীনে নির্বাচন নয়, নির্বাচন নিরপেক্ষ সরকার। বিরোধী দলের দাবির প্রতি স্বাগত জানিয়ে সরকার দলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তাই সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ওনারা যে দাবি বলছেন যে সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা প্রস্তাব করলে সেটা নাকচ হয়ে যাবে। তাই আমার মনে হয়, আমার পরামর্শ থাকবে, ওনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে যদি ওনাদের সুযোগ থাকে সংবিধান সংশোধন ওনারা করতে পারবে, বা ওনাদের দাবি রক্ষা করার জন্য যে দাবি সাংবিধানিকভাবে নিষ্পত্তি হয়েছে, যে দাবি আদালতের মাধ্যমে সংবিধান সংশোধন হয়েছে, সেটা আবার সরকারি দল বিবেচনার জন্য আবার একটি সংশোধনী প্রস্তাব সংসদে আনবে, এটা কেমন করে হয়? রিপ্রেজেন্ট দ্য পিপলস অর্ডারে বলা আছে নির্বাচন কি পদ্ধতি হবে। তাহলে এই প্রশ্ন তো আজকে প্রয়োজন পড়ে না, কোন পদ্ধতি নির্বাচন হবে। সংবিধানে তো বলা আছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নিষ্পত্তি করার জন্য দশম জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রাথমিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বুধবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে একথা জানান প্রতিনিধি দলের প্রধান উইলিয়াম হানা। সুষ্ঠু নির্বাচনে আশাবাদ জানিয়ে সিইসি বলেন, রাজনৈতিক বিষয় নয়, নির্বাচনে ফেরারের ভূমিকায় থাকবে কমিশন। রাশেদ খানের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান উইলিয়াম হানা নির্বাচনকে সামনে রেখে কমিশনের বর্তমান প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। বিগত নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচন ভালো হবে বলেও মনে করেন তিনি। About the preparations for the next election, I think we've had very good and open discussions about all these aspects, and I believe that the Commission is ready. নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে যান উইলিয়াম হানা। নির্বাচন কমিশনের সাথে চলমান 10 মিলিয়ন ইউরোর প্রকল্প নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। Our most recent project of support is 10 million euros
10 million euros which we've been providing, financing the voter identity. That voter list has been updated over the last years so that our support has assisted the Election Commission to be technically ready to carry out. প্রতিনিধি দলের সাথে কেবলমাত্র টেকনিক্যাল বিষয়ে আলাপ হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচনে আশাবাদী কমিশন। আমাদের সাথে তাদের আলোচনাটা স্ট্রিক্টলি টেকনিক্যাল। আমরা প্রিপেয়ার্ড আছি নাকি সেটা তারা দেখেছেন। আমরা আশাবাদী যে সবার পার্টিসিপেশনে শান্তিপূর্ণ একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হবে। ইসির কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা, আর রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের উপরই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন কাজী রকিবউদ্দিন আহমেদ। অনেক সিনিয়র ভালো ভালো বিচক্ষণ পলিটিশিয়ানরা রয়েছেন, ওনারা পিপলের পালস ভালো বুঝেন, ওনারা বুঝছেন যে জনগণ একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং সেই ব্যাপারে যা যা করার ওনারা নিশ্চয়ই করবেন। আমরা তো রেফারি, আমরা এটার ভিতরে না জড়ানোই ভালো। রাশেদ খান, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের সাথে সাক্ষাতের পরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় আগামী সংসদ নির্বাচনকালে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। সকলের প্রত্যাশার কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সংসদ গঠন। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করেন স্পিকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রার্থীর চেহারা দেখে নয়, বরং নৌকা প্রতীককে জয়ী করতেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার গণভবনে তৃণমূল আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিডিআর বিদ্রোহের সাথে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। রাকিব হাসানের রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতির অংশ হিসেবেই দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সিলেট মহানগর জেলা, ময়মনসিংহ, নোয়াখালী, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, খুলনা মহানগর জেলা ও জেলাধীন থানা, উপজেলা এবং পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজে আপনারা আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ, এই দেশ আমরা স্বাধীন করেছি, আমাদের একটা আন্তরিকতা রয়েছে যে আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালকে বাংলাদেশের জন্য স্বর্ণযুগ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বিএনপি জামাত জোট সরকারের তীব্র সমালোচনা করেন। আমাদের দুর্নীতি বিরুদ্ধে যে অভিযান, এই অভিযানের একটা সফলতা হলো যে আমাদের বিএনপি নেত্রীর ছেলের টাকা আমরা ফেরত এনেছি। বিএনপির এই যে এত বড় দুর্নীতি ধরা পড়লো, এতে তাদের কিন্তু লজ্জা শরম নাই। এবং আমাদের বিএনপি নেত্রী, তিনি যে অরফানেজ কেস অর্থাৎ এতিমের টাকা যে চুরি করে নিয়েছেন সেই কেস, উনি কোর্টেই যান না, কোর্টে গেলেই চার্জশিট হলেই জানেন ধরা খাবে। বর্তমান সরকারের প্রথম দিকে সংগঠিত বিডিআর বিদ্রোহের সাথে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া জড়িত ছিলেন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, এর জন্য বিরোধী দলীয় নেত্রীকে জবাবদিহি করতে হবে। আমার সামরিক বাহিনীর সদস্যদের যারা হত্যা করছে তাদেরকে বাঁচাবার জন্য ওদের এত আন্তরিকতা কেন, ওদের এত ইচ্ছা কেন যে খুনিদের পাশে তারা দাঁড়ায়? তাহলে এই ঘটনার সঙ্গে বা এই যে সেনা সদস্যদের হত্যা করলো তার জন্য দায়ী কে? এই জবাব তো বিরোধী দলের নেত্রীকে দিতে হবে। এক নাম্বার, উনি পালালেন কেন বাড়ি থেকে, আর তারপরে এদেরকে রক্ষা করার চেষ্টা কেন? এ সময় প্রার্থী নয়, দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে আগামী নির্বাচনে নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং নির্বাচনে যে প্রার্থী আমরা দেব সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। প্রার্থী পছন্দ না হলে প্রার্থীর চেহারা দেখার দরকার নাই, খালি নৌকাটা দেখলেই হবে, যে নৌকার জন্য ভোট চাইলে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আবার জনগণের কাছে নথি স্বীকার করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী যত অজুহাতই দেখাক না কেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। আর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সহ বিএনপি নেতাদের নামে মামলা দিয়েও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলন থেকে জনগণকে দূরে রাখা যাবে না। বুধবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সালেহিন আহমেদের রিপোর্ট। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নতুন রূপে গণতন্ত্রের পথ রুদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। ডক্টর ইউনূসকে মামলা দিয়ে, মির্জা আব্বাসকে মামলা দিয়ে, খন্দকার মোশাররফকে মামলা দিয়ে
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে এই দেশকে ধরে রাখা যাবে না, জনগণকে আটকে রাখা যাবে না। ইনশাআল্লাহ এই জনগণ অবশ্যই এই নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন আদায় করে ছাড়বে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতার মোহে নীল নকশা তৈরি করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় সরকার। জাতিসংঘে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত যেমনভাবে অতি অল্প সময়ে পাল্টিয়েছেন, ইনশাআল্লাহ এদেশে শেখ হাসিনাকে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা দেওয়ার ব্যাপারে একইভাবে সিদ্ধান্ত পাল্টিয়ে জনগণের দাবির কাছে মাথা নত করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। যদি এই বর্তমান সরকার যদি সংবিধান সংশোধন করতে না চান, তাহলে তার সমাধান বাংলাদেশের মানুষ রাজপথে করবে এবং রাজপথে এই সমস্যার সমাধান হবে। সালেহিন আহমেদ, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। আলোচনা করতে হলে সাংবিধানিক কাঠামোতেই করতে হবে। বুধবার রাজধানী শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সম্মেলনে যাবেন না মির্জা ফখরুলের এমন বক্তব্য রাজনৈতিক অজ্ঞতা বলে মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। এটি বিরোধী দল যারা সেদিনও ক্ষমতায় ছিলেন, তার সেক্রেটারি যখন বলেন জাতিসংঘে তিনি ভয়ে যান না, এর চেয়ে অরাজনৈতিক বক্তব্য, অশালীন বক্তব্য, অশোভন বক্তব্য এবং রাজনৈতিকভাবে অজ্ঞ বক্তব্য হয় না। অভিযোগের আইনগত ভিত্তি ব্যাখ্যা করে ৭১ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আলিমের বিরুদ্ধে প্রসিকিউশন যুক্তি উপস্থাপন শেষ করেছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ আগামী ১৫ সেপ্টেম্বর আসামি পক্ষে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন। যুক্তি উপস্থাপনকালে প্রসিকিউশন আব্দুল আলিমকে ৭১ রণাঙ্গনে জয়পুরহাটে হানাদার ও তাদের দোসরদের কম্পাস বা দিক নির্দেশক বলে উল্লেখ করেন। প্যাট্রিক দি কস্তার রিপোর্ট। ৭১ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী আব্দুল আলিমের বিরুদ্ধে ১৫টি অভিযোগে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল ২ এ আইনগত ব্যাখ্যা উপস্থাপন করে প্রসিকিউশন আব্দুল আলিমের সর্বোচ্চ শাস্তি দাবি করে। প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক আপাতত সমাপ্ত হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল আগামী রোববার দিন আসামি পক্ষের যুক্তিতর্কের দিন ধার্য করেছেন। জয়পুরহাটে শান্তি কমিটি রাজাকার আলবদর আল শামসের দিক নির্দেশক ছিলেন আব্দুল আলিম, এমন তথ্য প্রমাণ উপস্থাপন করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন প্রসিকিউটর তুরিন আফরোজ। ৭১ যে অপরাধগুলো সংঘটিত হয়েছিল জয়পুরহাটে, সেখানে উনি ছিলেন একটি কম্পাসের মতো, অপরাধ কম্পাস। যে অপরাধ কম্পাসের দিকে তাকিয়ে অপরাধীরা বুঝতে পারত কোথায় অপারেশন চালাতে হবে, কাকে হত্যা করতে হবে, কাকে নির্যাতন করতে হবে, কাকে ক্যাপচার করতে হবে। এরকম একজন অপরাধীর সর্বোচ্চ শাস্তি আমরা চেয়েছি। অপরদিকে বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১ জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ২১তম সাক্ষীর জেরা শেষ হয়েছে। বৃহস্পতিবার ২২তম সাক্ষীকে হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা। সামগ্রিক আগ্রাসনের ব্যাপারে ভোটাভুটি স্থগিত করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিষ্ক্রিয় করতে রাশিয়া যে উদ্যোগ নিয়েছে তাকে সফল হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে ওবামা এই কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিষয়টি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাপ করতে বৃহস্পতিবার জেনেভা যাবেন। বারাক ওবামা এ ভাষণের মধ্য দিয়ে সিরিয়ার কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারে কেন্দ্র করে যুদ্ধের যে উৎকণ্ঠময় পরিবেশ তৈরি হয়েছিল তার আপাতত ইতি ঘটল বলে মনে করা হচ্ছে।